দর্শক, রাজনীতির মাঠে এখন বহুবিধ আলাপ রয়েছে। সেই আলোচনায় প্রায় 2 দশক পর তারেক রহমানের সাক্ষাৎকার যেমন আছে, তেমনি আছে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রসঙ্গটিও। জুলাই সনদ নিয়েও কথাবার্তা এখন প্রায় শেষের পথে। সব মিলিয়ে যে নির্বাচন কিংবা নতুন বাংলাদেশকে ঘিরেই এত আয়োজন, এত সংলাপ, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপটা অতি অবশ্যই করতে হবে তারুণ্যের ভাবনায়। তা বুঝতেই আমাদের আজকের আয়োজন। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলের সাথে আছে আমি জান্নাতুন নেব, এবং আজকে আমার অতিথি হিসেবে রয়েছেন 3 জন তরুণ। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমার সাথে রয়েছেন, শুরুতে আমি পরিচয় করিয়ে দিতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন অ্যাক্টিভিস্ট প্রাপ্তি তাপসী, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বারী হামিম। আপনাদের 3 জনকেই স্বাগত। হাদি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যারা জুলাইয়ের একদম প্রথম সারির যোদ্ধা ছিলেন, তাদেরই কেউ কেউ মন্তব্য করেছেন। তাদের মধ্যে একজন নাহিদ ইসলাম এবং আরেকজন সার্জিস আলম। সার্জিস এমনকি এই কথাও বলেছেন যে মৃত্যু ছাড়া কোনো উপদেষ্টার সেফ এক্সিট নেই। নাহিদ ইসলাম একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের সাথে তাদেরকে প্রতারণা করা হয়েছে। আমি মে মাসে আপনার একটি মন্তব্য পাচ্ছিলাম, সেখানে আপনি বলছিলেন যে উপদেষ্টাদের অনেকেই চাইছেন কোনোভাবে যাতে আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসা যায়, এবং সে সময় আপনি আরেকটি মন্তব্য করেছিলেন যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত, জুলাই ঐক্য মূলত নষ্ট করেছে এনসিপি। তো এই উপদেষ্টারা কারা, বা আপনি কি এনসিপির যে 2 নেতা মন্তব্য করেছেন তাদের সাথে আপনি একমত নাকি, এবং ওই যে জুলাইয়ের ঐক্য বিনষ্ট করেছে সেই বক্তব্যে আপনি এখন অটল থাকছেন নাকি? ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আমরা যখন এই কমেন্টটা করেছিলাম যে জুলাইয়ের ঐক্য বিনষ্ট করেছে এনসিপি, ওই জায়গাটা তো এখন পর্যন্ত এই অর্থেই বলি যে দেখেন, আমরা নিজেরা এনসিপির পলিটিক্স করি কি করি না, এর থেকে ইম্পর্টেন্ট হলো এই যে আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন হয়তো হবে বিএনপি জামাত। এই বাইনারির বাইরে বাংলাদেশপন্থী এমন একটা জায়গা থাকা দরকার যারা হয়তো বিএনপি বা জামাত ইসলামী কাউকে পছন্দ করছে না, কিন্তু সেই মানুষগুলো কি হচ্ছে, হতাশ হয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে না। কিন্তু আমাদের এবারের সংগ্রামটা তো পুরো একটা রাজনৈতিক জাতিগোষ্ঠী তৈরি করতে চাই। তো এখন যেই জায়গাটা ছিল একটা অত্যন্ত ইনক্লুসিভ জায়গা, আমরা যেখানে মানে আমি সেই পলিটিক্স করি না করি, কিন্তু বাংলাদেশের উপকার হতো যদি এনসিপি ন্যূনতম একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতো। এই দাঁড়িয়ে থাকা মানে বলছি না যে পরের নির্বাচনে তাকে 100 আসন পেতে হবে, কিন্তু সে যদি পলিটিক্সটা নির্মাণ করতো তাহলে আরও অনেকের জন্য সহজ হতো। কারণ আমরা যত কথা বলি, এনসিপি হচ্ছে এই গণ অভ্যুত্থানের অনেকগুলো মুখ নিয়ে প্রথম রাজনৈতিক দল, এরপর আরও অনেক দল হবে। সুতরাং এই যে তারা কতক্ষণ মানে আমি যেটা বলেছিলাম আজও বলি যে আমাদের এনসিপির, আমি ভালোবেসেই যে কথাটা বলি, আবারও বলি যে তারা টিএসসির এলিট ক্লাব এবং বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যে রাজনীতিটা করা দরকার, এইটা সম্ভবত করতে পারেন না। এর একটা বড় কারণ হলো নিজেরা, আমরা তো বয়সে তরুণ, আমাদের তো প্রতিদিন ভুলভ্রান্তি হয়, গাইড করবার জন্য মুরব্বী দরকার। তো এনসিপির একটা বড় ভ্যাকুয়াম ছিল, উপরের সারিতে বেশ কিছু নিশ্চয়ই পরামর্শক ছিল, কিন্তু তারা ভিজিবল ছিলেন না, মানে কে কখন কেন পরামর্শ দেয়। তো এই জন্য একটা গাইডলাইন দেওয়ার মতো যদি পরামর্শক থাকতো তাহলে এই ভুলগুলো হতো না। এবং আমি মনে করি হ্যাঁ, এই যে তারা কখনো, আজকে আমরা ধরেন ইনফরমালিতে শুনি অমুক ভাইকে মাইনাস করতেছে, ধরেন আজকে যদি খোলামেলা বলি, উপদেষ্টা মাহফুজ আলম যখন ফেসবুকে লিখতেছে যে আর একটা মৌদুদিবাদী দল হওয়ার দরকার নাই, সে কাকে লিখতেছে। আবার আসিফ মাহমুদ উপদেষ্টা পদে থেকে যখন লিখতেছেন একটি নতুন পার্টি এটা করতেছে, মানে এনসিপির মধ্যে যখন ফিল করতেছেন যে তার স্টেক কমে যাচ্ছে, তখন কেউ বলছে মৌদুদি পার্টি নিজের দলকেই, কেউ বলছে আর একটি নতুন দল। তো এরকম করে করে আসলে হচ্ছে কি, এর মানে এই যে ভাই বেরাদার সব মিলে মানে আমার ভাইকে, আমার বন্ধুকে এম্পাওয়ার্ড করতে হবে, করতে করতে হয়েছে কি, এনসিপি যে একটু পাওয়ারলেস হয়ে গেল, অনেকখানি পাওয়ারলেস হয়ে গেল, এইটা আমাদের সবার জন্য কষ্টের জায়গা। এখনও আমরা বলি সেই জায়গাটা শুধরে উঠে এনসিপির পলিটিক্সটা করতে পারা দরকার, যেটা বাংলাদেশের জন্যই ভালো হবে। আমি প্রাপ্তি আপনার কাছে চলে আসতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে আপনি লিখলেন যে গতকাল থেকে যে যার মতো আধিপত্যবাদ বিরোধী আর নিপীড়ন বিরোধী আন্দোলনে কার কত ভূমিকা ছিল সেটার স্মৃতি রোমন্থন করছেন। ভালো কথা, কিন্তু একই সাথে এটাও মনে রাখা দরকার, এই আন্দোলন এবং আবরার ফাহাদের খুনিদের সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রক্রিয়ায় যাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব বুয়েট শিক্ষার্থীদের। আপনার কাছে কি মনে হয় যে মানে 5 আগস্টের পরে যেটি হাদি বলছিলেন যে একটি ইনক্লুসিভ বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই ইনক্লুসিভ বাংলাদেশটা তরুণদের ব্যর্থতাতেই আসলে ব্যর্থতায় পর্যবসিত হলো? এবং দ্বিতীয়ত হচ্ছে, আমি দেখলাম আপনি পার্বত্য অঞ্চলের মানবাধিকার নিয়ে বেশ সোচ্চার ছিলেন। মানে 5 আগস্টের পরের পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশে মানবাধিকার নিয়ে প্রশ্ন যে উঠবে, এটা কি আপনার জন্য হতাশার নাকি? দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিই। সেটি হচ্ছে যে হতাশার না,
কারণ যদি আপনার অনেক বেশি আকাশচুম্বী আশা থাকে তখন আপনি আসলে হতাশ হবেন। কিন্তু সত্যি কথা বলতে যে রাষ্ট্রটি কিংবা ধরেন বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু প্রপার একটি ডেমোক্রেসির মধ্য দিয়ে যাওয়ার যে প্রক্রিয়া কিংবা হচ্ছে আমাদের ইনস্টিটিউশনগুলো যেভাবে আসলে একদমই রাজনীতিকরণ হয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে বের হয়ে হুট করে একটি মানে বেহেস্ত আমরা পেয়ে যাব, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি নাই। কিন্তু আপনার প্রথম প্রশ্নের উত্তরে আসে যে যখন আপনি বললেন ইনক্লুসিভ যে বিষয়টি ছিল সেটি আসলে কাদের ব্যর্থতা, প্রশ্নটি হচ্ছে যে 5ই অগস্ট পর্যন্ত আমরা যখন মিছিলে ছিলাম, আমরা যখন রাস্তায় ছিলাম, আমরা কেউ কারো ধর্ম, বর্ণ, পোশাক, জাতীয়তা কোনো কিছু নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু 5ই অগস্টের পরে যখন আসলে ক্ষমতা নিয়ে, ক্রেডিট নিয়ে, পার্টিকুলারলি একটা তো হচ্ছে ক্ষমতার পাশাপাশি ক্রেডিট, সেটি নিয়ে যখন হচ্ছে ভাগাভাগি চললো যে কার অবদান কতটুকু বেশি, কার ক্ষমতা কতটুকু, কে কতটুকু ক্ষমতার ভাগ হাসিল করতে পারে, তখনই কিন্তু আমাদের মধ্যে এই ভাগাভাগিটা শুরু হলো। এবং এর প্রথম একদম আমি বলবো যে অগস্ট মাসেই কিন্তু শাহবাগী বলে, বাম বলে আপনি দেখবেন যে ভিন্ন মত যারা আদতে বামপন্থী না, ধরেন অনেকেই কিন্তু আছেন যে বাম মতাদর্শী হয়তো বিশ্বাস করেন না, কিন্তু তাদেরকে হচ্ছে শাহবাগী বলে, বাম বলে তাদেরকে হচ্ছে আপনি সাইড করে দিলেন। তার পরবর্তীতে ধরেন একজন মানুষ যিনি জেন্ডার ফ্লুইডিটিতে বিশ্বাস করেন, তাকে হচ্ছে বিভিন্নভাবে ট্যাগ করে, তাকে হচ্ছে এমনকি মৃত্যুর হুমকি দিয়ে পর্যন্ত আপনি তাদেরকে হচ্ছে সাইড করে দিলেন। তার পরবর্তীতে এখন যখন এসে মানে এটা হচ্ছে হয় কি যে আমাদের কাছে দূর থেকে দেখতে এখন এটা একটু হাস্যরসাত্মকই লাগে, কারণ যখন শুরুতে আমাদেরকে সাইড করা হচ্ছিল তখন কিন্তু কেউ কোনো শব্দ করা নাই, মানে অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, তখন সবাই নিজেদের মতো নিজেদের দোকান খুলে বসে আছি, তখন আমরা সবাই নিজেদের মতো নিজেদের যে রাজনীতি, আমার ক্রেডিট কতটুকু, আমি কতদিন রাস্তায় ছিলাম, আমার কোন কোন ছবি আছে, আমি কোন জায়গায় মাইকে কি বলেছি, সেগুলো আমরা প্রচার করছি। কিন্তু যখন সেই এই যে মাইনাস গেমটা আস্তে 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 নিজেদের উপর আসা শুরু করলো, তখন আমরা দেখলাম যে একে অন্যকে হুমকে দেওয়া শুরু হয়েছে যে প্রাপ্তি ক্রেডিটের রাজনীতিটা কারা করছে? আমার মনে হয় যে ক্রেডিটের রাজনীতি তো আসলে প্রত্যেকে করছেন। মানে ঝামেলাটা শুরু হয়েছে যে ওই কথাটা শেষ করি যে ধরেন ইনক্লুসিভ রাজনীতি তো আপনি তখন করবেন যখন আপনার সাথে কিচ্ছু মিলে না, একটা মানুষের কোনো কিছু মিলে না, কিন্তু তাও আপনি তার অধিকারের জন্য কথা বলবেন, সেটা কিন্তু বলেন না। আপনারা শুধুমাত্র তার অধিকারের জন্য কথা বলেন যে আপনাকে ভোট দিবে। মানে অবশ্যই হচ্ছে আপনারা চিন্তা করেন যে যেহেতু বাংলাদেশে মুসলিম বাঙালি পুরুষের সংখ্যা বেশি, সুতরাং আপনার রাজনীতি এমনভাবে হতে হবে যেন বাঙালি মুসলিম পুরুষের আপনি মানে তাদেরকে আপনি তাদের ক্লোজ আপনি থাকতে পারেন। এটা একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ক্রেডিটের রাজনীতি কারা করছে দেখেন, মানে এটা না আমি এর আগে আরো অনেক জায়গায় বলেছি, কিন্তু 5ই অগস্টের পরে আমরা এত বড় একটা গণঅভ্যুত্থান, আমার বয়স 24 বছর, তো আমার তো চোখে এটাই আমার দেখা একমাত্র অভ্যুত্থান যেটা আমি দেখেছি। তো এইটার পরে যখন আমরা বিভিন্ন জায়গায় টিভিতে কিংবা ফেসবুকে বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে বলে বেড়াই যে আমার অবদান ছিল আমি এই জিনিসটা লিখে দিয়েছি, আমার অবদান ছিল আমি এই জিনিসটা লিখেছি, আমার অবদান ছিল আমি মুভিটি তৈরি করেছি, আমার অবদান ছিল আমি এখানে রাস্তায় নেমে একটি প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়েছিলাম, এই জিনিসটা বলতে তো লজ্জা থাকা উচিত, মানে নির্লজ্জ না হলে, কারণ আমাদের শহীদরা প্রাণ দিয়েছে, এখনো আমাদের আহতরা আছে যারা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, আমাদের যারা শহীদ হয়েছেন তাদের বিধবা স্ত্রীদের চোখের দিকে আমরা তাকাতে পারি না। সেখানে আপনারা দাঁড়িয়ে বলেন যে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অবদান ছিল, আপনি একটা জিনিস লিখেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে আপনার অবদান ছিল, আপনি জেল খেটেছেন। জেল তো বাংলাদেশে আপনি বিএনপি বলেন, জামাত বলেন, শিবির বলেন, এমনকি যারা কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শে ছিলেন না, আমি 2018 সালে, আমার বয়স 18 বছর, তখন আমি জেলে গিয়েছি। তো এই বিষয়গুলো যদি আমি এখন জাহির করি যে এটা হচ্ছে আমার অবদান, কিংবা অন্য কেউ আমার হয়ে জাহির করে এবং সেটা যদি আমি হতে দিই, আমার মনে হয় এটি তরুণ হিসাবে এটি আমাদের থেকে প্রত্যাশিত হতে পারে না নতুন বাংলাদেশে। আমি হামিমের কাছে চলে আসতে যাচ্ছিলাম। হামিমও দেখলাম আবরার ফাহাদকে নিয়ে লিখেছেন এবং সেখানে আপনি দুটো বিষয় ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে বলেছেন, একটি হচ্ছে ছাত্রলীগ নোমর, আরেকটি হচ্ছে ছাত্র শিবিরের কমিটি অনুমুক্তকরণ। এবং সেইখানে আপনি বলেছিলেন যে আবরার ফাহাদের মতন অনেক সাধারণ শিক্ষার্থীকে বিনা কারণে ট্যাগিংয়ের মাধ্যমে নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করতে হতো না যদি ছাত্র শিবিরের কমিটি অন্য সকল ছাত্র সংগঠনের মতো প্রকাশিত থাকতো। ছাত্র শিবিরকে নিয়ে আপনার মনে হচ্ছে বেশি অ্যালার্জি রয়েছে? আসলে বিষয়টা ছাত্র শিবিরকে নিয়ে অ্যালার্জির বিষয় না, এটা হয়তো তাদের রাজনৈতিক স্ট্যান্ডই হতে পারে যে আমি আমার কমিটি বলবোই না। কিন্তু আপনি আর রাজনৈতিক স্ট্যান্ডে আপনি থাকবেন, কিন্তু আপনার স্ট্যান্ডের কারণে যখন একজন শিক্ষার্থী অথবা একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে তখন এর দায়ভার আপনার উপর পড়বে। আমি বলছি না যে শিবির না করলে আবরার ফাহাদ মারা যেতেন না, অবশ্যই মারা যেতে পারতেন, কেননা গত 17 বছরে তো আপনি দেখছেন যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঘটেছে, সে তো আর শিবির করতো না। কিন্তু আমরা বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ শিক্ষার্থীকে শিবির ট্যাগিং দেওয়া হচ্ছে। অনেকে প্রশ্ন করছে তার ছাত্রদল ট্যাগিং কেন দেওয়া হলো না, ছাত্রদল সন্দেহে পিটিয়ে মারা হয়েছে এরকম কোনো উদাহরণ নেই কেন? কারণ যে ছাত্রদল করে তাকে তো ছাত্রদল হিসেবেই অত্যাচার করে বের করে দেওয়া হয়েছে, তাকে কিন্তু সন্দেহ করার কিছু নেই। কিন্তু যখন ছাত্র শিবিরের কমিটি ছিল না,
এই কমিটি না থাকার ফলে কিন্তু যাকে তাকে ছাত্র শিবিরের ট্যাগ দিয়ে নির্যাতন করা সহজতর হয়েছিল। কিন্তু ছাত্র শিবিরের কমিটি যদি উন্মুক্ত থাকতো তো ছাত্র দলের মতন, তাহলে কিন্তু সেক্ষেত্রে যাকে তাকে ট্যাগিংটা দেওয়া যেত না, বা সন্দেহের চোখে দেখা যেত না, বা সন্দেহভাজন বলে সকলের সামনে উপস্থিত করা যেত না। আমি এই জন্য এই কথাটি বলেছি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখলেন যে কিছুক্ষণ আগে আমার দুইজন সমালোচক তারা কিন্তু ক্রেডিটবাজির কথা বললেন, কিন্তু একটি স্বস্তির বিষয় আপনারা দেখেছেন যে গত 2 দিন পূর্বে বিবিসি বাংলায় আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বলেছেন যে ক্রেডিট সম্পূর্ণ বাংলাদেশের আপামর জনতার। পূর্বে বহু বক্তব্যে উনি এই কথাটি বলেছেন, কিন্তু গতকালকে দীর্ঘ 17 বছর পর দেওয়া একটি সাক্ষাৎকারে জাতির উদ্দেশ্যে যখন কথা বলেছেন, অর্থাৎ একটি ইন্টারভিউতে তিনি কিন্তু উল্লেখ করেছেন যে সম্পূর্ণ ক্রেডিট শুরুর দিকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। আসলে দেখুন, আপনি বিএনপি তো বহু ভাগে এটা বিএনপি বহু সেক্টরে, আপনি যদি এখন বলেন যে বিএনপি একজন কর্মী বলেছে, হ্যাঁ অবশ্যই সেটা বিএনপির বক্তব্য, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু সেটা বিএনপির বক্তব্য নয়। কারণ একজন কর্মী সে তার ব্যক্তিগত পর্যালোচনা থেকে বলে। আমরা যখন কথা বলি, আমি ব্যক্তিগতভাবে আমি যদি এখন কথা বলি, আমি কিন্তু আমার ব্যক্তি পর্যালোচনায় এখানে তুলে ধরবো। কিন্তু যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যখন কথা বলবেন, তিনি কিন্তু সম্পূর্ণ বিএনপিকে ওন করছেন, তার বক্তব্য বিএনপির স্ট্যান্ড বলে আমরা ধরে নেব। সেই ক্ষেত্রে আপনি দেখুন, তিনি বলেছেন যে এই ক্রেডিট আমার বা আপনার বা কারো না, এই ক্রেডিট সম্পূর্ণ বাংলাদেশের জনগণের। অর্থাৎ তিনি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশিদেরকে একই ছাতার তলায় আনার জন্য, অর্থাৎ আমাদের যে 5 আগস্টের পর বিভিন্ন বিভাজন হয়েছে, সেই বিভাজনের সংকটকে কাটিয়ে তোলার জন্য তিনি কিন্তু সকলকে ক্রেডিট দিতে চেয়েছেন, যেটা আসলে সকলের ক্রেডিট ছিল। বুঝেছি। হাদি, আপনিও কি তাই মনে করেন যে তারেক রহমানের ইন্টারভিউটা এমনই ছিল? না, এটা তো অফকোর্স যে আমি শুধু তারেক রহমান সাহেবের পুরো ইন্টারভিউটা খুব মনোযোগ দিয়ে দেখেছি অনেক কারণেই। তো এখানে আমার শুধু ইনপুট যে আমি হয়তো বলতাম, মানে আমি যদি তারেক রহমান হতাম তাহলে বিবিসি বাংলাকে বলতাম যে আপনাদের এই সাংবাদিকদেরকে আপনি লন্ডন পাঠান, এছাড়া এভরিথিং ইজ ফাইন। এটার কারণ কি, আমি আমার বাসার 2-1 জনকেও দেখলাম তারা সাথে সাথে এই কমেন্ট দিয়েছে যে ইন্টারভিউটা ফাইন, বাট ইন পার্সন হলে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ হইতো, এই জায়গা থেকে বলছি। তো হয়তো এটা আরো সুন্দর হতো, বাট এছাড়া এর পুরো কন্টেন্ট তো অসাধারণ। এবং আমার যেটা মনে হয়, ওনাকে বারবার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ প্রশ্নে অথবা এই জায়গাগুলোতে, উনি অসাধারণ, মানে একজন রাষ্ট্রনায়ক সুলভ যেই বক্তব্যটা আসা উচিত এটা উনি দিয়েছেন। আমি একটু বরং আপনার সাথে প্রাপ্তি যখন বলছিল, এটা আমার মনে পড়লো, আমি আপনাকে এখন এটা টপিকে না থাকলে একটু বলে ফেলি যে একটা ছেলের একজন শহীদের সন্তান জুলাই আন্দোলনের ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে, আমি নামটা বলছি না ওর প্রাইভেসির কারণে। দেখেন আমাদের কি পরিমাণ লজ্জা পাওয়া উচিত। আজকে আপনার এখানে ঢোকার আগেই একটা পোস্ট শেয়ার করে ঢুকলাম, সেটা হলো আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে নেমেছিলেন এবং তারা পরে চাকরিচ্যুত হয়েছেন, জেলে গিয়েছেন, সেই জেলে বসে আজকে একজন মারা গেছে। দ্য ডিসেন্ট আজকে শেয়ার করেছে, আমরা তাকে মুক্ত করতে পারি নাই, আমরা ক্রেডিটের রাজনীতি করতেছি। দ্বিতীয়ত হলো যেই ছেলেটার ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল, ও সামহাউ গতকালকে আমাদেরকে রিচ করে খুবই লজ্জা পাচ্ছিল বলতে, একটা ভালো ফ্যামিলির, তারপরে বলল যে ওর বাসা আজকে লিটারারি কোনো বাজার নাই, মানে না কিছুই নাই। এরপরে আমরা জাস্ট যেভাবে হোক ম্যানেজ করে দ্রুত কিছু টাকা পাঠালাম, কিন্তু এইটা কি আপনার শুনবার মতো কোনো কথা? এখন ধরেন ও যে কোনোভাবে, আমরা এর আগে ওদের পরিবারকে একটা প্রোগ্রামে দাওয়াত করেছিলাম, সেই কারণে আমাদের নাম্বারটা ছিল, আমরা না হয় 1 সপ্তাহের বাজারটা করে দিলাম। আজকে আমাদের যেখানে বলবার কথা ছিল, ধরেন এই যে আমরা গত 2, 4, 5, 10 বছরের আগে ছবি, প্রত্যেকের সম্মান আছে, কিন্তু এই ছবি দিয়ে যে এস্টাবলিশ করতে চাইছি আমাদেরকে কন্ট্রিবিউশন, তাহলে আপনি আমার একটা বলেন তো, শহীদদের সংখ্যা 1400 হোক 1500 হোক কম বেশি যাই হোক, এই শহীদদের কার গত 5-10 বছর আগে বা 2-3 বছর আগে 10টা ছবি আছে আন্দোলনে? মানে এই যে নতুন বাংলাদেশ হলো, এইটার সব থেকে প্রধান স্টেক হোল্ডার তো এই শহীদরা, তারপরে আহতরা। তাহলে এই যে শহীদরা, 1400 শহীদদের পরিবার, কে কবে মাইক ধরেছিল, প্ল্যাকার্ড ধরেছিল, জেলে গিয়েছিল? কেউ তো যায় নাই। এর মানে কি, তাহলে তাদের অবদান ছোট? আমাদের এখন হবার কথা যেটা ছিল যে আমরা সবাই মিলে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে যেটুকুন করেছি ফাইন, এখন বরং প্রশ্ন করার কথা গত 1.5 বছরে আমি কি ইনপুট দিলাম নতুন বাংলাদেশে। আমার সেই যে ভালো পরিচয়, সেটাকে ব্যবহার করে আমি একটা মন্ত্রণালয়ের পরামর্শক হিসেবে ঢুকলাম, আমি একটা অধিদপ্তরে ঢুকলাম, একজন মন্ত্রীর বা উপদেষ্টার পিএস হলাম, আমি কি 10টা ফাইল চালাচালি করে বেশ কিছু টাকা কামাই করলাম, নাকি আমি এই জনমানুষের নতুন রাষ্ট্র তৈরি করবার জন্য এই সমস্ত ক্ষমতা, এই সমস্ত চিন্তাকে উপেক্ষা করে আমি দুহাত খালি
করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারলাম? আমাদের তো এইটার কথা বলবার দরকার ছিল যে হ্যাঁ, আমারও সুযোগ ছিল 2 টাকা কামাই করবার, 2টো মন্ত্রণালয়ে যাওয়ার, আমার সচিবালয়ে যাওয়ার সুযোগ ছিল না, আমরা কেউ যাই নাই। আমরা শহীদের পরিবারের কাছে গেছি, আমরা বিচারের কথা বলেছি, আমরা পুনর্বাসনের কথা বলেছি। আমরা সেই কথা না বলে গত 1.5 বছর যদি আমরা সেই চ্যালেঞ্জটা করতাম, গত 1.5 বছর ধরে যদি আমরা সেই প্রতিযোগিতাটা করতাম, ছাত্রদল করতো, শিবির করতো, আমরা করতাম, যে কত শহীদ পরিবারের কাছে যেতে পারলাম, আমরা কত বেশি মানুষকে দেখেন। আমি লিটারেলি লজ্জা আমি এই জন্য পাইতেছি যে এই যে আজকে আপনি আমাকে শোটা ডাকলেন, আমার পরিবারের একজন শহীদ হয় নাই, আমার পরিবারের একজন সিভিয়ারলি আহত হয় নাই, কিন্তু এর ওভার রেটেড তো আমি। এই যে আজকে আপনি আমাকে ডাকছেন, এখানে কথা বলছি, কিন্তু আমার পরিবারে তো বাজার অভাব হইতেছে না, যে কোনোভাবে চলতেছে তো আলহামদুলিল্লাহ। কিন্তু যেই শহীদ পরিবারের সন্তান ফোন করে লজ্জায় বলতে পারতেছে না যে ভাইয়া বাসায় কোনো বাজার নাই, আম্মা অসুস্থ, আমরা তখন তো মানে মনে হয় যে আমাদের তো আসলে আমাদের বিচার হওয়া উচিত, এবং আল্লাহ আমাদেরকে মাফ করবেন না যদি আমরা এই ক্রেডিটবাজি করে এই শহীদদের রক্ত বিক্রি করে দেই। তো এই নতুন বাংলাদেশ তো আমরা তৈরি করতে হবে। এই যে পরিবর্তনের যে ভাবনাটা বা তারুণ্যের যে ভাবনাটা, আমরা তো একটা অভিযোগ করি যে বড় দলগুলি তা হয়তো নিতে পারেনি, তরুণরাও কি নিতে পেরেছে? মানে আমি দেখছি যে এনসিপি ও শাপলা প্রতীক নিয়েও খুব অ্যাডামেন্ট। আপনার কি মনে হয় যে এই প্রজন্মের তরুণরা খুব অ্যাডামেন্ট এবং সামনের দিনে এটা আরো বাড়তে থাকবে? মানে এমনি তো ধরেন জেনজির একটা ক্যারেক্টার হলো সে অ্যাডামেন্ট, এইটা না হলে তো আওয়ামী লীগের গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানো যেত না, এটা একটা তার ক্যারেক্টার। ঐক্যে যেতে গেলে তো অ্যাডামেন্টের ওইটা সরে আসতে হবে। আমি আমার ধারণা যে শাপলা প্রতীক বলেন অন্য এগুলো সবাই জানে দিন শেষে কি হবে। যেমন আমার ধারণা এনসিপি সর্বশেষ সাপ্লাই পাবে। আমি আরো 2-3 মাস আগে শোতে বলেছি বিএনপি অনেকগুলো জিনিস ছেড়ে দিব ঐক্যমত্য কমিশন, এবং শেষে গিয়ে সে রাজি হবে। এটুকুন পলিটিক্স তো তার হাতে থাকতে হবে, এবং দিন শেষে সবাই একটা জায়গায় কাছাকাছি আসবে, এটুকুন ক্লিয়ার। কিন্তু আমার যেটা ধারণা সেটা হলো, দেখেন আমাদের এখন বয়স কম, কিন্তু আমাদের তো দায়িত্ব বেশি। এই গত 1 বছরে ধরেন আমরা কি করা উচিত, আমাদের প্রতিদিন নিজেকে একটু করে রিভিউ করা উচিত। এখন আমার এই বয়সে আমার গার্ডিয়ান যদি হয় আমার বয়সের আরো 10টা ছেলে মেয়ে, ওরা কিন্তু আমার ভুলগুলো ধরতে পারবে না, কারণ আমি যে ইমোশন দিয়ে তাড়িত হই ও তো একই ইমোশনে তাড়িত হয়। সুতরাং আমার দরকার আমার থেকে যে 20 বছর বড়, তারা আমাদেরকে কি সাজেস্ট করতেছেন যে না তুমি এখন যেটা দেখতেছো এটা আরেকটু অন্যরকম। আপনার ভুলগুলি ধরিয়ে দিচ্ছে কে? আপনিও তো হ্যাঁ, ন্যাশনাল অফকোর্স আমি এটা বলি, আমরা আমাদের প্রথমত আমাদের পরিবারেরই যারা বড়, আমার মনে হয় এটা আমি খুবই এটা আমার জন্য ব্লেসিং যে আমার ধরেন আমার যে বড় ভাই তিনি একজন প্রিন্সিপাল, আমার বোনরা শিক্ষক, এবং আমার প্রত্যেকটা টকশো থেকে শুরু করে তার অত্যন্ত সময় নিয়ে দেখেন, এবং আমি বাসায় ঢোকার সাথে সাথে মনে হয় লিস্ট দাঁড় হয়ে যায়, আমি আজকে এই কথাটা কেন বলেছি, এটা ভুল বলেছি, আমার এই জেস্টারটা খারাপ ছিল, এবং এটা আমার জন্য খুবই ভালো লাগার। এর থেকেও গুরুত্বপূর্ণ হলো আমি যেই ফিডব্যাকটা সব থেকে বেশি পাই, আজকে আপনার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করি, ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের অনেক বড় ভাই যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন এবং আমাদের এই আন্দোলন সংগ্রামকে ভালোবাসেন, আমি ওনাদের অনেকের সাথে কানেক্টেড। আমি অবাক হই যে অনেক লম্বা টকশো এর খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকেও দেখি ওনারা রাত্রি 2-3টে হোয়াটসঅ্যাপ করেন যে এই জায়গাটা একটু খেয়াল করো। প্রাপ্তি, আপনার কাছে চলে আসতে চাচ্ছিলাম। আমরা 5 আগস্টের পরে মানে অনেকেরই অভিযোগ, আমার কথা আমি বলবো না, অনেকেরই অভিযোগ হচ্ছে যে নারীদেরকে অনেক ক্ষেত্রেই মানে তারা কিছুটা ব্যাকফুটে ফেলে দেওয়া হয়েছে এবং ফার রাইটের একরকম উত্থান দেখা গিয়েছে। আপনি কি এই বিষয়টা স্বীকার করেন নাকি? যদি করে থাকেন বিষয়টি আপনাকে নিয়ে ভাবাচ্ছে নাকি? এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বড় রাজনৈতিক দলগুলো আছে তারা নারীদেরকে নিয়ে কিছু ভাবছে বলে আপনার আদৌ মনে হয় তাদের কোনো অ্যাক্টিভিজমে, বা অন্য যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের ক্ষেত্রেও কেমনটা মনে হয়েছে কখনো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে কথাটা আমি আমার আগের বক্তব্যে বলেছি যে আসলে 5 তারিখের পরে সবার প্রথমেই কিন্তু মাইনাস করা হয়েছে নারীদের, কিন্তু তখন কিন্তু সেগুলো নিয়ে আমরা কোনো ধরনের উচ্চবাচ্য কোনো কিছু কিন্তু দেখিনি। আমি আসছি হাদি ভাইয়ের কথায়। তো ধরেন সেইটা আমরা দেখি কি ধরেন জুলাই থেকে কিংবা আরো আগ থেকে যখন আওয়ামী লীগ নিয়ে কিংবা ছাত্রলীগ নিয়ে যে কোনো ধরনের সমালোচনা, তখন থেকেই তো আসলে আমাদেরকে যে মানে সোশ্যাল মিডিয়ায় বুলিং বলেন কিংবা হচ্ছে হুমকি প্রদান বলেন, স্লাট শেমিং বলেন, এগুলো কিন্তু চলমান প্রক্রিয়া। তো আমরা দেখলাম কি যখন 5ই আগস্টের পরেও এগুলো বাড়তে থাকলো এবং ধরেন মানে হারটা আরো বৃদ্ধি পেল, যে আমাদের গালিগালাজের পরিমাণ, আমাদেরকে ডিহিউম্যানাইজ করার যে প্রক্রিয়া, আমাদের চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যাচার করার যে প্রক্রিয়া, ভিডিও তৈরি থেকে শুরু করে সকল কিছু, এটা কিন্তু বাড়তে থাকলো। কিন্তু একজনও কিন্তু হাদি ভাই তো নাই, কেউই কিন্তু তখন কথা আসলে বলেন নাই। হাদি ভাই তখন কথা বলেছেন যখন সেই আক্রমণটা জুমার উপর এসেছে। তো এটা 1 মিনিটে বলে রাখি, আমি সর্বপ্রথম হেফাজতের প্রোগ্রামে তারা খুব খারাপ একটা শব্দ চয়ন করেছে সোরার দুর্দান থেকে নারীদের ব্যাপারে, আমরা সংবাদ সম্মেলন করে বলেছি এটাকে ক্ষমা চাইতে হবে, এবং আমাদের ভালো লাগা যেটাকে অ্যাকনলেজ করে হেফাজত বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে, এবং সেটা কিন্তু তার সেই প্রোগ্রামের অনেক আগে। এটা আমি আপনাকে বলে রাখি, এবং আরো একটু ফাঁকে বলি যে জুমার উপরে আক্রমণের বহু আগে থেকে যেসব নারীদের উপরে হচ্ছিল, ধরেন আমারে বলেন আমার অ্যাক্টিভিজমের কারণে আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে প্রতিদিন যে 1000টা ইনবক্স করা হয়, আমি অল্প কয়েকটা স্ক্রিনশট সেদিনকে দিয়েছিলাম, বাট আমরা এগুলোকে
মনে করি লম্বা একটা লড়াই, আমরা একদিন এটা ঠিক করতে পারবো না। আচ্ছা, আমি আমার বক্তব্যটা শেষ করি। সেটা হচ্ছে যে হাদি ভাইরা যে হেফাজতে ইসলামের যে সমাবেশের মধ্যে তারা নারী বিষয়ক সংস্কার কমিশনকে নিয়ে যে বক্তব্যটা সেটির বিরোধিতা করেছিলেন, আমি কিন্তু সেটির কথা বলছি না। আমি হাদি ভাইয়ের অ্যাক্টিভিজমের কারণে হাদি ভাইয়ের স্ত্রী কিংবা তার মা কিংবা তার বোন তাদেরকে যে গালিগালাজ ফেস করতে হচ্ছে, তাদেরকে যে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমি কিন্তু সেটির কথাও বলছি না। আমি অবশ্যই তাদের সেই স্ট্রাগলটাকে রেসপেক্ট করি এবং আমার সম্পূর্ণ সলিডারিটি, সম্পূর্ণ সহমর্মিতা সেখানে আছে। আমি বলছি ইন্ডিভিজুয়াল নারীদের কথা, যাদের নিজেদের এজেন্সি আছে, যারা কারো স্বামীর জন্য, কারো ভাইয়ের জন্য, কারো বাপের জন্য গালি খায় না, যারা তাদের নিজেদের অ্যাক্টিভিজমের কারণে, নিজেদের রাজনীতির কারণে তারা গালি খায়, কিন্তু সেই নারীরা আপনাদের পছন্দের নারী না বলে সেই নারীরা যখন মানে তাদের উপর যখন আক্রমণ আসে তখন আসলে আপনারা কথা বলেন না। আর হেফাজতে ইসলামের যে বিবৃতি সেটির পেছনে যথেষ্ট কারণ রয়েছে, সেটি নিয়ে আমরাও প্রতিবাদ করেছি, সেটি নিয়ে হেফাজতে ইসলামকে নোটিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়ায় এবং তার পরবর্তীতে তারা বিবৃতিতে ক্ষমা চেয়েছে আর কি। তো যে কথাটা বলছিলাম যে এই যে ধরেন নিজের দলের না হলে আমরা তার বিরুদ্ধে কথা বলতে পারবো না, এই ধারণাটা কিন্তু অনেক আগ থেকে, মানে এই প্রক্রিয়াটা কিন্তু অনেক আগ থেকে। তারপরে আপনি দেখেন যে এই যে ফার রাইটের উত্থান নিয়ে আপনি প্রশ্ন করলেন আমাকে, দেখেন হাদি ভাই যেরকমটি বলছেন যে আমরা সবাই আসলে ক্রেডিট বাজি রাজনীতি করছি বা সবাই হচ্ছে ভাগাভাগি করছে, বিষয়টা হচ্ছে যে সকলে একই কথা বলছেন যে সকলে ক্রেডিট বাজির রাজনীতি করছেন, তাইলে আসলে ক্রেডিট বাজিটা করছেন কারা আর মাঠের রাজনীতিটা করছেন কারা? ঝামেলা হচ্ছে যে 5ই আগস্টের পরে সবাই ফেসবুকে রাজনীতি করি, আমরা সবাই অ্যাক্টিভ ফেসবুকার এবং ফেসবুকে সকল কিছু হয়। বাংলাদেশটা চলেছেই ধরেন ফেসবুকে, যে আপনার কোনো একটা দাবি আছে সরকারের কাছে, আপনি ফেসবুকে সরকারকে হুমকি দিচ্ছেন, সরকারও ফেসবুকে। 5 আগস্টের আগেও হয়েছে না, সেটা 5ই আগস্টের আগে হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে তো আমরা চিন্তা করেছিলাম যে আমরা মাঠের রাজনীতিটা করব। 5ই আগস্টের পরে তো আপনি গণতন্ত্রের রাজনীতি করবেন। সুতরাং 5ই আগস্টের আগে কি হয়েছে ফেসবুক আর পরে কি হয়েছে সেটা নিয়ে তো আপনি দুটাকে মিলাতে পারবেন না। দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন যে এই যে 5ই আগস্টের পরে এতগুলো ভাস্কর্য ভাঙা হলো, আমি একদম প্রথম থেকে শুরু করি। এই যে 5ই আগস্ট তারিখেই ধরেন ময়মনসিংহের যে শশী লজের যে ভাস্কর্যটা, ফেমাস ভাস্কর্য, সেইটা ভাঙা থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো মনে হয় ভাস্কর্যগুলো পুনর্নির্মাণ করা হয়নি যেগুলো ভাঙা হয়েছে। তার পরবর্তীতে ধরেন সিধু কানুর ভাস্কর্য, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, ফ্যাসিবাদের ভাস্কর্য, ফ্যাসিবাদের প্রতীক আমরা ভেঙে দিব, অঙ্গ প্রত্যঙ্গ তাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবো, এগুলো ভিন্ন কথা, আমি সে আলাপেই যাচ্ছে না। আমি বলছি যে ভাস্কর্যগুলো ফ্যাসিবাদের প্রতীক না, যেগুলো আমাদের মাটির শেকড়ের প্রতীক, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, যেগুলো আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতীক, সেগুলো যখন ভাঙা হলো এর বিরুদ্ধে আপনি কয়টা প্রতিবাদ দেখেছেন? মাজারগুলো যখন একের পর এক মাজারে হামলা করা হলো, কাউকে কিন্তু আপনি কথা বলতে দেখেন নাই, কারণ এটার মধ্যে অনেক রাজনীতি আছে। এক পক্ষ বলছে যে মাজারে অন্য কাজ হয়, মাজারে অনৈতিক কাজ হয়, ইত্যাদি অনৈতিক কাজের দোহাই দিয়ে কিন্তু একের পর এক মাজার গুড়িয়ে দেওয়া হলো। আমরা দেখলাম যে মাজার থেকে লাশ তুলে, লাশ পিটিয়ে, লাশ আগুন ধরায় দেওয়া হচ্ছে। এই ধরনের প্রক্রিয়া কিন্তু গত মাসে আমরা পৌঁছেছি। তো আপনার কি মনে হয় যে আগস্টের পরে হুট করে লাফ দিয়ে আমরা ওই মাজার থেকে লাশ তুলে এনে সেই প্রক্রিয়ায় পৌঁছে গেলাম? এটা কিন্তু আমরা একদিনে পৌঁছাই নাই। ধরেন আপনি যখন অন্যায়কে প্রশ্রয় হইতে দিবেন, আপনি যখন দেখবেন যে আচ্ছা ওরা তো আমার কথা বলছে না, ওরা তো একটা শাহবাগী মেয়েকে নিয়ে খারাপ কথা বলছে, বলতে থাক, ওরা তো মাজার ভাঙছে, ওরা তো মসজিদ ভাঙছে না, ওরা বলতে থাক, কিংবা ওরা তো চাকমাদের নিয়ে কথা বলছে, ওরা তো চাকমাদের ব্যঙ্গ করছে, ওরা তো বাংলাদেশ করছে না, বলতে থাক। তো এই যখন আপনি বলতে থাকতে দিলেন, তার পরবর্তীতে এখন না টের পেলেও ইনশাল্লাহ যে কোনো একদিন আপনি এটা টের পাবেনই। ইনফ্যাক্ট আওয়ামী লীগের প্রশ্নেও যদি আমরা আসি, আমরা বারবার বলেছি শুরু থেকে, আমি বলেছি যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদেরকে সুষ্ঠু বিচার প্রক্রিয়া যেতে হবে, কারণ সুষ্ঠু বিচারের প্রক্রিয়া না গেলে কি হয় সেটা কিন্তু আমরা 2013-তে শাপলাতে রেখেছি, সেটা আমরা 2013-তে শাহবাগে রেখেছি। সুতরাং আপনি যখন সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে যাবেন না, আপনার সেই আইনি বিচার প্রক্রিয়াটা বারবারই সমালোচিত হতে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগকে যেভাবে ধরেন আপনি গায়ের জোরে আপনি একটা মানে আদেশ দিয়ে, নির্বাহী আদেশে আপনি নিষিদ্ধ করে দিয়েছেন, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে গিয়েছে? আওয়ামী লীগের কি মিছিল আপনি করতে দেখেন না? বা আওয়ামী লীগের কি এই যে ধরেন অনলাইনে যে প্রতিদিন শয়ে হুমকি, এগুলো কি এটা হতে পারতো? এই যে ধরেন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মানে অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠিত হয়েছে, সেটির আমরা দেখছি যে সেটি লাইভ হচ্ছে, সেটিতে একদিন নাহিদ ইসলাম সাক্ষ্য দিচ্ছেন, একদিন আরেকজন সাক্ষ্য দিচ্ছেন, কিন্তু সেই প্রক্রিয়াটি তো ত্বরান্বিত হতে পারতো। আপনাকে একটি স্বাধীন রাষ্ট্রে গণতন্ত্র এবং সুষ্ঠু বিচারের প্রক্রিয়ায় হাঁটতে হবে, সেই বিচার প্রত্যেকের জন্য। আপনার সাথে যদি তার মত নাও মিলে, সে যদি আপনার মানে ধরেন ফাঁসিও চায়, তাও তার জন্য আমি সুষ্ঠু বিচার চাইবো। এটাই আওয়ামী লীগের প্রশ্ন। আমি হাদির কাছে যাব, তার আগে একটু হামিমের কাছে চলে আসতে চাই। আপনার কাছে যাবো তার কারণে আমি দেখছিলাম আপনি ওই দিন দোয়া করছিলেন, সেটা আবার খুব ভাইরাল হলো। হামিমের কাছে চলে আসতে যাচ্ছিলাম। প্রাপ্তি যে অভিযোগটি করলেন যে আমরা তখনই দাঁড়াই যখন আমার নিজের দলের কথা হয়, আমার কাছে তো মনে হয় যে বিএনপিও সেই পথেই হাঁটছে। আপনি চাইলে সেটা ডিফেন্ড করতে পারেন। এবং আমি দেখলাম ওই দিন আপনি লিখেছেন, একজনের কথা লিখছেন যে আপনার ওয়ার্ড বা ইউনিয়নের একজন ছাত্রদলের নেতার কথা আপনি লিখেছিলেন, যে এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে গার্ডের চাকরি করে এবং যাকে নিয়ে আপনি গর্ববোধ করছেন। ঠিক তেমনিভাবে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে। তখন কি আপনি লজ্জা পান কিনা? তখন তো আমি অবশ্যই লজ্জা পাই, এবং সেটা লজ্জা পাওয়া থেকে বড় ব্যাপার যে সংগঠন হিসেবে
যেহেতু আমরা রাজনীতি করি, সংগঠন হিসেবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি কিনা। আপনি দেখবেন যে গত 1 বছরে কিন্তু আমরা প্রচুর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এবং শুধু সাংগঠনিক ব্যবস্থা নিয়ে যে আমরা থেমে গেছি, দমে গেছি এমন না। আমরা বাংলাদেশে প্রথম ইতিহাস এবং দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমরা আমাদের কর্মীর বিরুদ্ধে যে অন্যায় করছে আমরা নিজেরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করছি, এবং তাকে পুলিশ আটক পর্যন্ত করছে, এবং বিচারিক এরপরে যেহেতু থামে নাই, তার মানে আপনাদের দলের উপর নিয়ন্ত্রণ নেই। এটা তো দলের উপর তো অবশ্যই নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমি তো বললাম যে কেউ যদি অন্যায় করে, আপনি দেখবেন গত কয়েকদিন আগে যে আমার সমালোচক বললেন যে মাজার ভাঙার কথা, গত কয়েকদিন আগে আমি দেখলাম যে এবি পার্টির ব্যারিস্টার ফদ উনি বলছেন মাজার ভাঙাকে রাজনৈতিকভাবে না দেখে এটি ফৌজদারি অপরাধ হিসেবে দেখার কথা। এরকম বহু সুশীল বহু ধরনের মতবাদ দিচ্ছে, বহু মতামত দিচ্ছে। তা আমার কথা, যখন একজন রাজনৈতিক কর্মী অন্যায় করে তখন কেন আপনি এটা ফৌজদারি অপরাধ হিসেবে দেখেন না? কেন এটাকে সে দলের উপর বর্তায়? হ্যাঁ, দলের উপর অবশ্যই বর্তায়, যেহেতু সে সেই রাজনৈতিক দলের সাথে অ্যাফিলিয়েটেড, এবং দল তো তার ব্যবস্থা নিচ্ছে। এখন দল কি তার ফাঁসি দিবে? নিশ্চয় দল ফাঁসি দিবে না। অন্যায় করলে অন্যায়ের বিচার দল করছে কিনা এটা দেখতে হবে, এবং সেই ব্যাপারে অন্যায়কারীকে ডিফেন্ড করছে কিনা। আমরা পূর্বে যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে সেখানে অন্যায়কারীকে ডিফেন্ড করা হতো, কিন্তু আমরা অন্যায়কারীকে ডিফেন্ড না করে বরং আমরা বিভিন্ন বিচারের আশ্রয় নিচ্ছি, অর্থাৎ আইনগত আশ্রয় নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই আমরা যে 5 আগস্ট পরবর্তী যে রাজনীতি দেখছি সেই রাজনীতিতে একটি পজিটিভ ধারার চিন্তাভাবনা এবং পজিটিভ দিক। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন এখানে আমরা কত শত আমাদের অভিযোগ, 5 আগস্টের পর এসেও আমাদের কিন্তু অভিযোগের শেষ নেই। এর অন্যতম কারণ হচ্ছে চার্লস ডি গলের একটা কথা আছে যে পলিটিক্স ইজ টু সিরিয়াস ম্যাটার ইট টু বি লেফট টু দ্য পলিটিশিয়ান, অর্থাৎ পলিটিশিয়ানদের কাছে থাকা উচিত। আপনি দেখেন 5 আগস্টের পর আমরা সবথেকে প্রথম ভুল করেছি এই যে এনজিওর কিছু ব্যক্তিবর্গ এনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বসিয়ে দিয়েছি। তারা তো কখনো রাজনৈতিকভাবে, একজন যে রাজনীতির সাথে যুক্ত সে জানে যে রাজনৈতিকভাবে কীভাবে এই সংকটটি মোকাবেলা করা যাবে, কিন্তু একজন এনজিও যে চাকরি করেছে, যে একটি এনজিও তৈরি করছে, তারা কিন্তু এই ব্যাপারে খুবই অজ্ঞ। তারা কিন্তু ইচ্ছে করলে যে কোনো ব্যাপারে আপনার এক ধরনের সমঝোতা বা মধ্যস্থতা করতে পারবে না। সেই সময় তো সবাই কথাবার্তা বলে উপদেষ্টা পরিষদ, সেই সময় তো কথাবার্তা বলে, এখন আপনি সেই সময় তো 2জন ছাত্র উপদেষ্টাও সেখানে গিয়েছিল, আপনার আন্দোলনের পক্ষের শক্তি থেকে 2জন বিভাজিত হয়ে আপনার সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন। এই ধরনের বিভিন্ন অপরিণামদর্শিতা তো আমাদের রয়েছে। ঠিক একইভাবে আরেকটি অপরিণামদর্শী সিদ্ধান্ত আমরা ঐক্যমত কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা জাতীয় নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করছি। সেই গণভোট কি নিয়ে? জুলাই সনদ নিয়ে। আপনি বলুন তো ওই জুলাই সনদে হ্যাঁ বা না এই ব্যাপারে যতদূর জানি বিএনপিও কিন্তু এটা হ্যাঁ বিএনপি একমত করেছে। বিএনপি একমত করেছে বলে যে আমি তো ব্যক্তিগত পর্যালোচনা দিচ্ছি। এখানে বিএনপি এখানে ঐক্যমত কমিশনে বিএনপি কেন একমত হয়েছে? বিএনপি জাতীয় স্বার্থে একমত হয়েছে, বিএনপি জাতীয় নির্বাচনের স্বার্থে একমত হয়েছে। কেননা জাতীয় নির্বাচন যদি এই ধরনের ঐক্যমতে না পৌঁছানোর কারণে বিলম্বিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পরাজিত হবে, এবং বাংলাদেশের সাথে যে বর্তমান যে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার রয়েছে তারা কিন্তু চায় না যে বাংলাদেশে একটি সুস্থ সুন্দর নির্বাচন হোক, এমনকি বাংলাদেশের একটি প্রতিবেশী রাষ্ট্র এটি চায় না। সুতরাং সেই সাথে বিএনপি এই ঐক্যমত কমিশনে সকলে যেহেতু বলছে অনেকের চাওয়া, সেই চাওয়ার সাথে তার ঐক্যমত প্রাপ্তির কথায় আমি বেশ হতাশ হয়ে গিয়েছিলাম। মানে আমার কাছে মনে হচ্ছে যে কোনো ওয়ে আউট মানে আমি অন্তত পাচ্ছি না। আপনার আসলে কি মনে হয় যে 5 আগস্টের পরে রাজনীতিটা কোন দিকে যাওয়ার দরকার ছিল? আপনারা কোথায় ভুল করলেন, এবং ডাকসু নির্বাচনের পরে নিজেদের মধ্যে আত্মোপলব্ধিটা কি হলো? আচ্ছা, আমি বলি, দেখেন 5 আগস্টের পরে আপনার বাংলাদেশে যা তরুণ সমাজে যে জেনজি আমরা যাদেরকে বলছি, আমরা নিজেরা কিন্তু বেশিরভাগ তরুণ প্রজন্ম কিন্তু আপনার এই যে আপনার যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব প্রদান করেছিল, নেতৃত্ব সকলেই দিয়েছে, সকলে যে যার জায়গা থেকে বিভিন্ন ধরনের অবদান রেখেছে। কিন্তু এই যে 6 জন যে ছাত্রনেতা ছিলেন তাদের চোখে কিন্তু বাংলাদেশকে দেখতে চেয়েছিল, কিন্তু তারা যখন নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন এবং তাদের চোখে যখন বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখার চেষ্টা করলো, এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমরা বলতাম তারা রাজনীতি বিমুখ, কিন্তু আমরা দেখছিলাম 5 আগস্টের পর থেকে আমাদের বিভিন্ন তরুণ প্রজন্ম তারা কিন্তু রাজনীতিমুখী হচ্ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই যে আপনার 6 ছাত্রনেতা বা আমরা যে সমন্বয় বলি তারা কিন্তু বিভিন্নভাবে ফেল করলো, এবং তরুণ প্রজন্মের যে আশা, সেই আশায় তারা কিন্তু সেগুলো বালি দিয়েছে। সেই মুহূর্তে তরুণ প্রজন্ম কিন্তু এক ধরনের অনাস্থা, আশাহীনতায় পড়েছে, এবং তখন থেকেই আমি দেখতে পেয়েছি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম কিন্তু ওই সাময়িক সময়ের জন্য ভেবেছিল যে এই যে যারা তরুণ প্রজন্মের নেতৃত্ব রয়েছে তাদের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে পারবো। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক সংগঠন হিসেবে, এবং যেহেতু গত 17 বছর ফ্যাসিবাদ বিরুদ্ধে একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, তাদেরকে অনেকেই আমাদেরকে সমর্থন করেছেন, সেই হিসেবে কিন্তু তরুণ প্রজন্ম বর্তমানে বিএনপির প্রতি বিভিন্নভাবে ঝুঁকে যাচ্ছে। এবং ডাকসু নির্বাচনের আপনার উপলব্ধির কথা বলছেন, আমরা তো ডাকসু নির্বাচনের 5 আগস্টের পরে, আমি তো হলের বৈধ শিক্ষার্থী, গত 5 বছর আমি হলে থাকতে পারিনি আমার শিক্ষা জীবনে। কেন পারিনি? কেননা আমরা প্রত্যেক দিন ছাত্রদলের মিছিল মিটিং বিভিন্ন ধরনের কর্মসূচি করতাম, যার কারণে আমাদেরকে ছাত্রলীগ কোনোভাবে অ্যালাউ করতো না।
5ই আগস্টের পর আমি যখন হলে উঠতে গেলাম, সেখানে হলের যারা পূর্বে যে শিক্ষার্থীরা ছিল তারা আমাকে বললো, ভাই আপনি এইভাবে উঠতে পারবেন না, আপনার বৈধ উপায় উঠতে হবে। আমি বললাম যে আমার তো বৈধ আইডি কার্ড আছে, আমি কেন উঠতে পারবো না? তারা বললো আপনার ইন্টারভিউ দিতে হবে, আপনার অ্যাপ্লাই করতে হবে, তারপর উঠতে পারবেন। তো আমি ভাবলাম যে তারা জেনারেল স্টুডেন্টস, 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ, আমিও এই প্রজন্মের একটা অংশ, ঠিক আছে, আমি তাদের সম্মানকে, তাদের মতামতকে সম্মান জানাই। আমার হলে উঠতে 4টি মাস অতিবাহিত হলো। শুধু আমার ঘটনা না, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রদল নেতাকর্মীদের কাহিনী এটা। 4 মাস পর আমরা অ্যাপ্লিকেশন করলাম, ইন্টারভিউ করলাম, তারপর হলে উঠলাম। সেদিন আমাদেরকে কারা উঠতে দিয়েছিল না, তারা কিন্তু আজকে হলগুলোর ভিপিজিএস হয়েছে। এবং তারা হচ্ছে 5ই আগস্টের পরবর্তীতে যখন এই নীল দলের শিক্ষকরা যখন পোস্ট ছিলেন বিভিন্ন হলে, পোস্টটা যখন পালিয়ে গেলেন, দায়িত্ব ছেড়ে দিলেন, তখন তারা নিজেদের কমিটি করলো শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে। সেই শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা প্রত্যেক হলের প্রশাসনিক কর্মকাণ্ড নিজেরা চালাতে শুরু করলো। এবং পরবর্তীতে যখন প্রভোস্ট নিয়োগ হলো, এখন একটি আনস্টেবল টাইম, প্রভোস্টরাও তাদের মতামতকে প্রাধান্য দিলেন। হলের সিট থেকে শুরু করে হলে কি প্রয়োজন সব কিছু সেই শিক্ষার্থী প্রতিনিধি কমিটি করছে। সেই শিক্ষার্থী প্রতিনিধি টিম, যেটি অগণতান্ত্রিক উপায় হয়েছিল, তারা করছে। সুতরাং সেখানে তারা একটা প্রিভিলেজ পেয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে আমাদের ব্যর্থতা আছে কিনা, অবশ্যই আমাদের কিছু না কিছু তো ব্যর্থতা আছে, কিছু না কিছু ল্যাকিংস আছে। না হলে এত বড় একটি অন্যায় সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং হয়ে গেল আমরা ধরতে পারলাম না। পরবর্তীতে নির্বাচনের পর আমরা ধরতে পারলাম যে এখানে সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং হয়েছে, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হয়েছে। মানে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এ এত ভোটের পার্থক্য মনে হবে না। আমি বলি সিস্টেমেটেড ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে তো এত ভোটের পার্থক্য হয়েছে। নতুবা আপনি যে কোনো জেনারেল স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করবেন, তারা বলবে যে 5 থেকে 700 ম্যাক্সিমাম 1000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হওয়ার কথা ছিল। এবং প্রত্যেকে কিন্তু এই বিষয়টাতে বিস্ময় হয়েছে যে এরকম দ্বিগুণ তিনগুণ, তাহলে দ্বিগুণ তিনগুণ ভোটের ব্যবধানে যদি আপনার জয় পরাজয় নির্ধারিত হয়, তাহলে আমরা নির্বাচনের পরে তো দীর্ঘ এক সপ্তাহ ধরে আমরা দেখলাম ক্যাম্পাসে শুনশান নীরবতা। আবার আসবো আমি আপনার কাছে। হাদি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমি দেখছিলাম আপনি লিখেছেন 71-এ পাকিস্তান যেমন একদিকে আলোচনা জারি রেখে অন্যদিকে 25শে মার্চে হামলার প্ল্যান করেছিল, জুলাই সনদ নিয়েও তেমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। জুলাই সনদ নিয়ে এখন আপনার অবস্থান কি এবং মানে কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে, এবং যে গণভোটের ব্যবস্থা করবার কথা চিন্তা করছে একেবারে নির্বাচনের দিন, সেটিকে আপনি সমর্থন করেন কিনা? এবং দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে আপনার অবস্থান কি? দ্বিতীয়টা দিয়ে একটু আগে বলি। দেখেন, আওয়ামী লীগ প্রশ্নে আমাদের অবস্থানটা একদম সেই 1.5 বছর আগে যেটা বলেছি, এখনও আমরা সেই জায়গাটাতেই আছি। যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, প্রত্যেকের সুষ্ঠু বিচার হতে হবে। আই রিপিট, এই প্রাপ্তিও যেটা বলছিল এটা নিয়ে আমরা অসংখ্যবার কথা বলেছি। দেখেন, আমার উপজেলায়, এটা আমি অনেকগুলো শোতেও বলেছি, আমার উপজেলায় একজন ওয়ার্ড কাউন্সিলর যিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তো উনাকে আমি নিজেও জানি উনি গত 10 বছরের জীবনে ঢাকায় আসেন নাই, কিন্তু ওনাকে যাত্রাবাড়ি থানা পুরানো মামলায় দেওয়া হলো। এখন যেটা হচ্ছে, এই যে মামলা বাণিজ্য করে আপনি তার কাছ থেকে টাকা নিচ্ছেন, ওখানকার সব পলিটিক্যাল লিডাররা মিলেই তো এটা করছে। কিন্তু তার থেকেও ভয়াবহ যে ব্যাপারটা হচ্ছে, এর ফলে যেটা হবে, মামলার মৌলিক মেরিটগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। মানে একজন মানুষকে হত্যা করতে আপনি যখন 500 মানুষকে আসামি করছেন, এটা কি কোনোভাবে এই মামলা কোনোদিন টিকবে? তখন তো আজ থেকে 20 বছর পর ডকুমেন্টেশন হবে যে এই আমলের সব মামলাগুলো মিথ্যা মামলা। যখন হাসিনার আমলের যেই ট্রাইব্যুনাল থেকে শুরু করে ক্যাঙ্গারু কোর্ট সবগুলো বের হয়ে আসতেছে, তো যখন সত্যিকারের আসামি 10 জন ছিল, সেই 10 জনের সাথে আপনি এলাকায় টাকা কামাই করবার জন্য আরও 90 জনকে জুড়ে দিলেন, তখন তো এই মামলার মেরিটই শুধু নষ্ট হয়ে যাবে না, জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান তখন কলঙ্কিত হয়ে যাবে। এইটা হলো তো আমরা যেটা বলেছি, মিথ্যা মামলা করা যাবে না, এক। দ্বিতীয়ত, আমি যে কথাটা বলেছি, এবং এটা আমাদের একদম খুবই একটা কমন মোটো, যে আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই। দেখেন, ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা এটা কোনো অন্যায় হইতে পারে না, এটা আমাদের খুবই কমন স্ট্যান্ড। ফিলোসফিক্যালি কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করে, ব্যাপারটা হলো তার কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা, সে গুম করেছে কিনা, হত্যা করেছে কিনা, ধর্ষণ করেছে কিনা, টাকা পাচার করেছে কিনা, লুটপাট করেছে কিনা, এটা যদি সে না করে। তো আমরা যেটা পারি নাই, আমরা সেই 8 মাস 9 মাস আগে ট্রাইব্যুনালের সামনেও মানববন্ধন করে বলেছি যে একটা ট্রাইব্যুনাল কেন, আপনি 10টা ট্রাইব্যুনাল করতেন, আপনি অনেক বেশি ইফোর্ট এখানে দিতেন, এবং যাতে কোনো তো, এবং আমরা আরও একটা সুপারিশ করেছিলাম, আমরা দেখা করেও ট্রাইব্যুনালে, যে এই ট্রাইব্যুনালটার এগেনস্টে আপনারা টোটাল আর একটা টিম রাখেন যারা এর শর্টকামিংসগুলো ধরে ধরে দেখাবে আপনাদেরকে, আপনাদের সমালোচক হিসাবে, যাতে করে আজ থেকে 50 বছর পর আর কেউ ধরতে না পারে যে এইখানে আপনাদের ভুল ভ্রান্তি ছিল। আপনারা সেভাবে একটা টিম রেডি রাখেন। প্রয়োজনে সেজন্য আপনার ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে বড় বড় আইনজীবী নিয়ে আসেন, যারা বাহির থেকে দেখে বলবে যে না, এই প্রসিকিউশনে এই প্রক্রিয়াগত ভুল আছে, মানে আপনারা নিজেরাই যেন শুধরাতে পারেন। তা আমরা যে স্পিডি ট্রাইব্যুনাল অনেক বলবার পরে তারপরে দ্বিতীয় একটা ট্রাইব্যুনাল হলো, আমরা আন্দোলন করে
আবার নতুন করতে হলো যে দল হিসাবেও আওয়ামী লীগের বিচার করা যাবে, এটা তো তুলে দেওয়া হয়েছিল। এখন বলা হচ্ছে এতদিন যে গতকালকে কেবল প্রসিকিউশন অফিসার নিয়োগ করা হলো যে এটা তদন্ত করবার জন্য, অথচ আমাদের উচিত ছিল কি, আপনি অ্যাটলিস্ট ধরেন জাতিসংঘের প্রতিবেদনে যে 1400 হত্যার কথা আছে, আপনি 10টা ট্রাইব্যুনাল না, আপনি যদি 5টা ট্রাইব্যুনাল করেও দেখেন, আপনার এখন নির্বাচনের ট্রেনে উঠে গেছি, এখন পর্যন্ত একটা মামলার রায় কি আমরা হাতে পেয়েছি? এই মাসে বোধহয় একটা চলে আসবে এখন যে একটা, বাট আমাদের কি উচিত ছিল না যে অন্তত বৃহত্তর যে বড় অপরাধগুলো হয়েছে সেগুলো একটা স্পিডি, এর মানে আবার এমনটা না যে স্পিডি ট্রাইব্যুনালের নামে তার সিস্টেমে আমি গলত করে ফেলবো, এর মানে এখানে প্রচুর রিপোর্ট দেয়া। এখন আমি আপনাকে বলি, অন্তত 3 থেকে 4 জনের সাথে প্রসিকিউশনে যারা কাজ করে তাদের সাথে কথা বলেছি, তারা মানে হাসবো না কাঁদবো বুঝি না, তারা অসহায়ত্ব জানিয়ে বলেছে যে আইসিটিতে ওনাদের সাথে যে পুলিশ দেওয়া হয়েছে, গ্রাম থেকে এনে এই পুলিশ যার কান্দা থেকে বন্দুক খুলে যায়, প্রমাণ। তারা দেখেন ট্রাইব্যুনালে যারা আইনজীবী তার কাছে কিন্তু আসামি ধরে না, তো আসামি ধরতে পুলিশের সাথে তারা গেছে, তো পুলিশ দৌড়ে তারা ধরতে পারতেছে না, পুলিশরা রেখে তারা গিয়ে আসামি ধরতেছে, এবং এটা হইছে। তখন আমরা সংবাদ সম্মেলনে বলছি যে এমন পুলিশ পাঠানো হইতেছে যে কান্দা থেকে বন্দুক খুলে যায়, এখন ওই ট্রাইব্যুনালের আইনজীবীরা আসামিরে ধরে রাখে, এরকম টাইনে ধরে, এরকম কি হয়? এটা কি একটা মকারি ভাই? তা আওয়ামী লীগের ব্যাপারে যেটা আমাদের একদম স্পেসিফিক জায়গা, সেটা হলো যেই আওয়ামী লীগ সরাসরি গণহত্যা করে নাই, কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স করে নাই, তাকে আমরা জাতি গঠন প্রক্রিয়ায় নিতে চাই। এজন্য আমি অনেকবার বলেছি, আপনি যদি দ্রুত বিচারটা করে ফেলেন, ধরেন যতগুলো গুম, আয়নাঘর, খুন, এর মধ্যে যাদের বিচার হয়ে যাবে, এর মানে কি এই বিচার কার্যক্রমের মধ্যে যে নাই তার কোনো অপরাধ নাই। হাদি, আপনি যেহেতু ন্যাশনাল ইলেকশনে দাঁড়াবেন বলছেন ঢাকার থেকে, আপনি কি আওয়ামী লীগদের যারা ভোটার আছে তাদেরকে তার মানে বিবেচনায় রাখছেন? আমি যদি এইটা কুটিবারও বলি, আওয়ামী লীগের কেউ আমারে ভোট দিবে না। আচ্ছা, এটা আমি যদি কলিজা কাইটেও দেই, আওয়ামী লীগের কেউ আমারে ভোট দিবে না। এখন ধরেন আওয়ামী লীগের যে কেউ আমারে ভোট দিবে না, এই জন্য কি আমি বলবো যে আওয়ামী লীগের নামে মিথ্যা? ধরেন আমি যখন ইলেকশনে ঘোষণা করি তখনও তো আমি বলেছি যে তার নামে মিথ্যা মামলা করা যাবে না, আওয়ামী লীগের কেউ আমারে ভোট দিবে না ভাই, এইটা যাইনি আমি ইলেকশনটা করতেছি। আচ্ছা, ফাইন। হিসাব সোজা। প্রাপ্তি, ওয়ে আউটের কি পথ থাকতে পারে? মানে আমি ওই হামিমকে যেটা বলছিলাম যে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি বিভিন্ন রকম অবস্থা দেখে মানে খুব হতাশ হয়ে গেছেন সবকিছু মিলিয়ে। না, আপনি সম্পূর্ণ ভুল ভেবেছেন। আচ্ছা, আমি আমার আরেকটা প্রশ্নের উত্তরে আপনি আমাকে সরাসরি এটাই প্রশ্ন করেছিলেন যে আমি আসলে হতাশ কিনা, এবং আমি তখনও সরাসরি এটাই উত্তর দিয়েছিলাম যে আমি মোটেও হতাশ নই। মানে এক্সপেকটেশনই নেমে গেছে। না, এক্সপেকটেশন আমি অবাস্তব এক্সপেকটেশন বোকার মতো করিনি, সেটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন হতাশ নই, বা আপনার প্রশ্নটিই তো আসলে আমাকে সমালোচনাগুলো করতে মানে উদ্ধৃত করেছে আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটি জানতে চাইলেন যে ওয়ে আউটটি কি, দেখেন আজকে যখন আমি হাদি ভাইয়ের পাশে বসে এই শোটি করছি, আমি কিন্তু হাদি ভাইয়ের যে লাস্ট ভাই যে আওয়ামী লীগ বিষয়ে ভাইদের অবস্থান কি সেটি যখন বললাম, আমি কিন্তু একটা আশার আলো দেখতে পেলাম। কি আশার আলো দেখতে পেলাম? কারণ হাদি ভাইকে কিন্তু আমি চিনি, যে হাদি ভাই এই যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছেন যে আওয়ামী লীগকে কিভাবে থাকতে দেওয়া যাবে না এবং ওদেরকে কি করে ফেলতে হবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, তাই না? আমি কিন্তু হাদি ভাইকে ওইভাবে চিনি। তো ধরেন আজকে যখন হাদি ভাই আমার পাশে বসে বলছেন যে না, সবার সাথে ইনসাফ হতে হবে, এবং একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন যে গণহত্যাকারীরা যদি বিচার হয়ে যায় তারপরেও তাকে হাদি ভাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার মধ্যে অন্তর্ভুক্ত করতে চান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। তো যখন আমি দেখি যে এই ট্রান্সফরমেশনটি, আমি জানি এটা ট্রান্সফরমেশন কিনা, কিন্তু আমি তো দেখেছি যে যখন আপনি একদম তীব্রভাবে একজনের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিতে যাচ্ছেন ভার্সাস আপনি চাচ্ছেন যে তার একটা সুষ্ঠু বিচার হোক, এই দুইটাই তো আসলে আপনাকে ওয়ে আউট দেখায়। যে তরুণদের দেখে হয়তো আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে তারা হয়তো, আমি সবসময় আশাবাদী আচ্ছা মানুষ। হ্যাঁ, যারাই হতাশ হবে কিংবা হতে পারে যে তারা হয়তো কিছু করতে পারবেন না, এই ধরনের রিয়েলাইজেশন যদি আমাদের মধ্যে আসে তাহলে হয়তো আমরাও কোনো না কিছু না কিছু করতে পারবো। আরেকটা কথা হচ্ছে ওয়ে আউট, যদি আপনি রাষ্ট্র কিংবা সরকার কিংবা দেশের জন্য কথা বলেন, প্রথম উপায় হচ্ছে, এবং যেটা বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে ধরেন জুলাইয়ের পর থেকে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আইন ও বিচার। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে স্বাভাবিক পর্যায়ে রাখবেন? ধরেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সরকারকে কত মার্কস দিবেন আইন শৃঙ্খলার জন্য? মাইনাস মার্কিং দেব আমি। মানে এবং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ধরেন আমাদের যিনি এখনো দায়িত্বে আছেন, তার হচ্ছে অনেক আপনি জনকল্যাণমূলক ভিডিও, আম খাওয়ার ভিডিও, মানে খুবই পপুলিস্ট ভিডিওগুলো আপনি ভাইরাল হতে দেখবেন। কিন্তু ধরেন যেখানে আসলেও মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে অবস্থা খুবই বাজে, সেখানে কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পার্টিকুলারলি কোনো কাজে করতে দেখেন, এবং এগুলো নিয়ে কোনো কথাও বলতে দেখেন, এবং সবসময় দেখি যে তিনি খুবই বিপরীতমূলক, বিভাজনমূলক বক্তব্য দিয়ে সবসময় একটি মানে ধরেন হেডলাইনের শিরোনাম হতে থাকেন। এই গত দুর্গাপূজার
এই দুর্গাপূজা নিয়েও কিন্তু উনি এরকম একটি 2টি মন্তব্য করেছেন। এবার কিন্তু আমরা কোনো বাজে ইনসিডেন্ট দেখিনি, মানে অনেক শঙ্কা ছিল। হ্যাঁ, মানে এটা বলতেই হবে যে ধরেন 2021 সালে আওয়ামী লীগের আমলে আমরা যে রক্তাক্ত স্মারক দেখেছি, যে কুমিল্লা থেকে শুরু করে যে ধরেন মানে প্রতিমা ভাঙচুর সারা দেশে ছড়িয়ে গিয়েছিল আওয়ামী লীগের আমলে যা হয়েছিল, সেগুলোর কোনো কিছুই এবার ধরেন হয় নাই। কিন্তু একটা জিনিস আপনার বুঝতে হবে যে ইন্ডিয়া যেভাবে ধরেন কনস্ট্যান্টলি আপনাকে মানে ন্যারেটিভ খাওয়াইতে চায় যে আসলে বাংলাদেশের হিন্দুরা এই সরকারের আমলে ভালো নাই, বাংলাদেশের হিন্দুদের জন্য বেহেশত স্বর্গ হচ্ছে আওয়ামী লীগের আমল, এটা কিন্তু কনস্ট্যান্টলি ওরা প্রচার করতে থাকে। সুতরাং আপনি যখন রিলিজিয়াস মাইনরিটি নিয়ে বক্তব্য দিবেন, আপনি যখন ধরেন জাতিগত মাইনরিটি যারা আছে তাদেরকে নিয়ে যখন বক্তব্য দিবেন, আপনার তো অবশ্যই একটু সাবধান থাকতে হবে। ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজা নিয়ে যে 2টি মন্তব্য করেছেন, একটি মন্তব্য তিনি করেছেন যে দুর্গাপূজায় হচ্ছে মদের আসর বসে, দুর্গাপূজায় মদের আসর বসানো যাবে না। দ্বিতীয় মন্তব্যটি তিনি করেছেন যে 700 কতটি মণ্ডপে ওষুধের মুখে দাড়ি লাগিয়ে দেওয়া হয়েছে, তো এগুলো হচ্ছে উস্কানিমূলক কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। দেখেন মানে বাংলাদেশে এখন বর্তমান যে অবস্থা, আগে তো হিন্দুদের অবস্থা আরো ভয়াবহ বাজে ছিল, কিন্তু ধরেন যারা আসলে মাইনরিটি তারা কিন্তু সবসময়ই, আমি তাদের কমিউনিটি থেকে আসি বলে আমি সেটা বলতে পারছি যে তারা কিন্তু একটা ট্রমার মধ্যে থাকেই। তো যখন এই মানুষটা যারা কমিউনিটি ধরেই যারা হচ্ছে ট্রমার মধ্যে দিয়ে আছে, তাদেরকে যখন আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তখন তো তারা আরো ট্রমাটাইজড হয়ে যাচ্ছে, তখন তারা আরো সংবেদনশীল হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো মাথায় রাখা গুরুত্বপূর্ণ। প্রথমটি বলছিলাম আইন ও বিচার, ল অ্যান্ড অর্ডারের কথাটি, সেই জিনিসটি একটি ওয়ে আউট। দ্বিতীয়টি হচ্ছে গণতন্ত্র, ধরেন প্রক্রিয়া। আপনি এই যে উপদেষ্টা যারা নির্বাচিত হয়েছেন, এই যে হামিম ভাই বললেন যে কিছু উপদেষ্টা যারা আসলে পলিটিশিয়ান না, তারাও এসে দেশ গড়ার কাজ করছেন। তো ধরেন এই যে প্রক্রিয়াটি, উপদেশটা কিভাবে নির্ধারিত হবে, সেই প্রক্রিয়াটি কি ছিল? এই যে ধরেন ছাত্র উপদেষ্টাদের মধ্যে থেকে কোন দুজন যাবে, নাহিদ এবং আসিফ, কেন মাহফুজ পরে গেলেন, কেন হচ্ছে ধরেন অন্য কেউ গেলেন না, কেন আব্দুল কাদের গেলেন না, বা ইত্যাদি ইত্যাদি, কেন সাদিক কায়েম গেলেন না। তো এই প্রক্রিয়াটা কিভাবে নির্ধারিত হলো? এত সবকিছু বাদ দেন আপনি, যে ধরেন এতগুলো কমিশন হয়েছে না, এই কমিশনগুলোর কে দায়িত্বে থাকবেন, কারা কারা, কমিশনের মধ্যে আবার শিক্ষার্থী প্রতিনিধিও নেওয়া হয়েছে, সেই শিক্ষার্থী প্রতিনিধি কারা হবেন? তো এগুলোরও কিন্তু কোনো প্রক্রিয়া নেই। আপনি দেখবেন যে গত 1.5 বছরে কোনো কিছুর কোনো প্রক্রিয়া নাই। এবং এই যে আমরা একটু আগে বলছিলাম যে এই যে ঢাবি কেন্দ্রিকতা, সকল কিছুর মধ্যেই যে আপনি সকল কমিশন দেখবেন, আপনি কমিশনের বাইরে দেখবেন, সকল জায়গায় কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও যে বাংলাদেশের শিক্ষার্থীরা আন্দোলন করেছে, শিক্ষার্থী বাদ দেন, শ্রমিকরা যে আন্দোলন করেছে, আপনি চিন্তা করেন গত 1.5 বছরে সবার প্রথম গুলি চলেছে শ্রমিকের বুকে, সেটারও কিন্তু কোনো বিচার হয় নাই। এই যে আইন ও বিচার, মানুষের ন্যায্য বেতন, মানুষের ন্যায্য মজুরি, মানুষের ইনসাফটা মানুষকে পাইয়ে দেওয়া, এবং গণতন্ত্র এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে সকল কাজ করার মধ্য দিয়ে আমাদের ওয়ে আউট আমরা নিজেরা নিয়ে আসতে পারবো। আমি আলোচনাটা আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছিলাম। আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা নিয়ে প্রাপ্তির প্রশ্ন আছে, এবং সেটা নিয়ে সম্ভবত বড় পরিসরে মানুষেরই প্রশ্ন রয়ে গেছে। আপনাদের দল, মানে আমি মাদার অর্গানাইজেশন বিএনপির ক্ষেত্রে যদি বলি, তারা আসলে অবস্থার উন্নতি হবে এমন কি কোনো আশা দেখা যায়? কারণ 2001 থেকে 2006 যে সময়টা ছিল, সেখানে অনেক ঘটনা আছে, 10টা অস্ত্র মামলা আছে, 21 আগস্ট গ্রেনেড হামলা আছে, জঙ্গির উত্থান আছে। শুরুতে একটু আমি পরিবর্তন কোথায়? শুরুতে একটু আমি হাদি ভাই থেকে শুরু করি। যে হাদি ভাই খুব সুকৌশলে, হাদি ভাই নির্বাচন করবে তো কখনো আওয়ামী লীগের বিপক্ষে বলে, কখনো আওয়ামী লীগের পক্ষে। আজকে যে বয়ানটা হচ্ছে কিছুটা আওয়ামী লীগের পক্ষে। গত কয়েকদিন আগে আমি আওয়ামী লীগের নিয়ে একটি প্রতিক্রিয়া দেখিয়েছিলাম, তখন আমাকে আমার আশেপাশের লোকজন বলছে, ভাই তুমি যে এই কথাটি বললা, প্রতিক্রিয়া দেখালে, আওয়ামী লীগ তো তোমাদেরকে ভোট দিবে না। আমি বলছি যে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা যেতে আওয়ামী লীগের ভোটের প্রয়োজন নেই। যে আওয়ামী লীগ বিএনপির পর অত্যাচার নির্যাতন চালিয়েছে, সারা বাংলাদেশের মানুষকে দমন নিষ্পেষণের উপর রেখেছে, হাজার হাজার গুম খুন করেছে, সে আওয়ামী লীগের ভোটের দরকার বিএনপির নেই। কেননা এই জামাত আওয়ামী লীগের ভোট নিচ্ছে, জামাতি আওয়ামী লীগের ভোট নিক। জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ, দুইজনই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। যেটা আমরা পূর্বেও দেখেছি, বাংলাদেশের স্বাধীনতার সময় জামাতের ভূমিকা দেখেছি, এবং গত 17 বছর বা বিভিন্ন সময় আমরা আওয়ামী লীগের ভূমিকা দেখেছি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য এই দুটি ক্ষতিকর বলে তাদের এই আওয়ামী লীগের ভোট অথবা জামাতের ভোট লাগবে না। এরা একে অপরের ভোট, বিএনপি বাংলাদেশপন্থী যারা, তাদের ভোট, বাংলাদেশি যারা নাগরিক, বাংলাদেশপন্থী যারা, তাদের ভোট নিয়ে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বললেন আমাদের প্রশ্নের জন্য কিছু আইন শৃঙ্খলার কথা, মানুষ বিএনপির উপর ভরসা এই কারণে রাখবে যে আপনি 2001 থেকে 2006 বললেন 10টা অস্ত্র, আপনি বললেন গ্রেনেড, যে 21 আগস্ট গ্রেনেড হামলা, এগুলো সব ইন্ডিয়ান ন্যারেটিভ। এই 10টা কষ্ট অথবা গ্রেনেড হামলা, এগুলো সকল ইন্ডিয়ান, এগুলো সবকিছু ইন্ডিয়ান ন্যারেটিভ ছিল আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য 1-11 ঘটনার মাধ্যমে। সুতরাং এই সকল ন্যারেটিভ বাংলাদেশের মানুষ এখন আর পছন্দ করে না। বাংলাদেশের মানুষ পজিটিভিটি সম্পর্কে জানতে চায়। আপনি 2001 থেকে 2006 টিএসসির কাহিনী বলুন না। টিএসসিতে এই যে আপনার হচ্ছে একজন বিখ্যাত গায়ক সঞ্জীব দা,
তিনি কিন্তু বিভিন্ন সময় বেগম খালেদা জিয়া এবং তার সন্তান আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে ব্যঙ্গাত্মকভাবে টিএসসিতে গান গেত, কিন্তু কখনো তো কোনো ছাত্রদল নেতাকর্মী যায় সেখানে তাকে হামলা করেনি বা প্রতিবাদ জানায়নি, সে তার মতন গণতান্ত্রিক মতাধিকার তার প্রকাশ করেছে। সুতরাং 2001 থেকে 2006 আমরা যেমন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মতাধিকারকে প্রাধান্য দিয়েছিলাম, সেই সময়তে কোনো সংবাদকর্মী বা কোনো সাংবাদিক আহত হয়নি, কিন্তু গত 17 বছর আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিককে হেনস্থা করা হয়েছে। ভারতকে নিয়ে আপনার অবস্থান কি? ভারতকে নিয়ে আমার অবস্থান, ভারত যেহেতু আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, ভারত যেহেতু শেখ হাসিনার মতো একটি ফ্যাসিস্ট যে হাজার হাজার গুম খুনের সাথে জড়িত তাকে সেখানে অবস্থান নিতে সহযোগিতা করেছে, তাকে সেখানে শেল্টার দিচ্ছে, সুতরাং বাংলাদেশের মানুষের যে অবস্থান ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আমারও সেই সেম অবস্থান। আচ্ছা, আমি এই ক্ষেত্রে হাদির মতামত একটু নিয়ে আসতে যাচ্ছিলাম। আমার মতামত আমি 1000 বার বলেছি, বেগম জিয়ার যেই মতামত সেই মতামতটাই আমি 1 লক্ষ বার বলেছি। 96-97-তে বিবিসি বাংলা ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারত বিরোধিতাই কি আপনাদের একমাত্র রাজনীতি, তো বেগম জিয়া বলেছিলেন যে কে বলেছে আমরা ভারত বিরোধিতা করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমি কথা বলতে গিয়ে এইটা যদি অন্য কোনো দেশের গায়ে লাগে সেটা কি আমার দায়? তো আমাদের পলিটিক্সটা হলো বাংলাদেশপন্থী পলিটিক্স, আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমভাবে বাঁচতে দেখতে চাই। এতে যদি ভারত অখুশি হয় তাহলে তার মন খারাপ হবে, আর সে যদি আমাদেরকে সম্মান করতে শেখে আমাদের কাছ থেকে সম্মান পাবে। প্রাপ্তির এই ক্ষেত্রে মতামত নিয়ে আসে, মানে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশে কিছু দল ভারত বিরোধিতা করে রাজনীতি করছে? ভারত বিরোধিতা তো এখন খুব পপুলিস্ট একটি কথা, কিন্তু ধরেন আপনি যদি আমার মতামত জিজ্ঞেস করতে চান আমি কিভাবে দেখি ভারত প্রশ্নে বাংলাদেশকে, আমার কথা হচ্ছে যে সংক্ষেপে উত্তর হ্যাঁ, দিব। যে কোনো আধিপত্যবাদ, সেটি ভারতীয় আধিপত্যবাদ হোক, সেটি মার্কিনী আধিপত্যবাদ হোক, সেটি যদি পাকিস্তানি আধিপত্যবাদ হয়ে থাকে, যে কোনো কিছুই, যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এবং সমানে সমানে লড়তে হবে। অসম চুক্তি আমার দেশের মানুষকে বন্যায় ভাসিয়ে দিয়ে অসম চুক্তি করে এবং তাদের থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসা এবং তাদের পায়ে ধরে থাকা, এইসব রাজনীতি বাংলাদেশে চলবে। মানে বাংলাদেশ পন্থার জয়ের আমরা আশা দেখি। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ধন্যবাদ দর্শক, এর সাথে শেষ করছি আজকে ZSRM প্রেজেন্টস উইথ দ্য পিপল। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।